আগামী 15ই জুলাই 2026 গ্লোবাল জিওপলিটিক্স এবং আন্তর্জাতিক বাণিজ্যের ইতিহাসে ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। আর ঠিক একই দিনে ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তানের অর্থনীতির জন্য একটি অন্ধকার অধ্যায়ের সূচনা হতে চলেছে। আন্তর্জাতিক মহলে বর্তমানে একটি খবর রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে, আর সেই বাস্তব চিত্রটি হল ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ চূড়ান্তভাবে বাস্তবায়িত হতে চলেছে। এর সরাসরি ফলাফল কি? যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের প্রায় $300 মিলিয়ন এক্সপোর্ট মার্কেট ধ্বংস হতে চলেছে। পাকিস্তানের টেক্সটাইল এবং বাসমতি চালের একচেটিয়া বাজার চিরতরে বিলুপ্ত হতে চলেছে। এমনকি তুরস্কের মতো দেশও এই বাধা থেকে বাঁচতে পারবে না। দশকের পর দশক ধরে যে দেশগুলো শুল্কমুক্ত সুবিধার আড়ালে যুক্তরাজ্যের বাজারে রাজত্ব করছিল, ভারত সরকারের একটিমাত্র স্ট্র্যাটেজিক চুক্তির ফলে তাদের সেই রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো জল্পনা নয়, বরং নিটল বাস্তব এবং নিরেট ডেটা দিয়ে কথা বলবো। কিভাবে ভারতের এই ফরেন পলিসি এবং ট্রেড স্ট্র্যাটেজি গ্লোবাল সাপ্লাই চেইনকে নতুন করে লিখতে চলেছে। আজ আমরা তার গভীরে প্রবেশ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ জিওপলিটিক্সের এমন অনেক অপ্রিয় সত্য আজ উন্মোচিত হতে চলেছে, যা মূলধারার সংবাদ মাধ্যম এড়িয়ে যায়। বিষয়টির গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। এতদিন পর্যন্ত যুক্তরাজ্যের বিশাল টেক্সটাইল মার্কেটের সমীকরণটা ঠিক কেমন ছিল? আন্তর্জাতিক বাণিজ্যের দুনিয়ায় একটি শব্দ খুব ব্যবহার করা হয়, লেভেল প্লেইং ফিল্ড বা সমান্তরাল প্রতিযোগিতার জায়গা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের বৃহত্তম টেক্সটাইল হাব হওয়া সত্ত্বেও ভারত এতদিন যুক্তরাজ্যের বাজারে এই লেভেল প্লেইং ফিল্ড পায়নি। পরিসংখ্যান বলছে 15ই জুলাই 2026 আগে পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এবং তুরস্কের মতো দেশগুলো যুক্তরাজ্যের বাজারে একতরফা সুবিধা ভোগ করে আসছিল। বাংলাদেশের কাছে ছিল সম্পূর্ণ ডিউটি ফ্রি অ্যাক্সেস বা শুল্কমুক্ত প্রবেশাধিকার। পাকিস্তানের কাছেও ছিল প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস। অন্যদিকে তুরস্ক তাদের জিওপলিটিক্যাল অবস্থানের ফায়দা তুলে ইউরোপীয় ইউনিয়নের সাথে কাস্টমস ইউনিয়নের সুবিধা নিচ্ছিল। কিন্তু ভারতের ক্ষেত্রে কি হচ্ছিল? ভারতের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এবং পণ্যের কোয়ালিটি অনেক উন্নত হওয়া সত্ত্বেও যুক্তরাজ্যের বাজারে প্রবেশ করতে গেলে ভারতীয় পণ্যের উপর 8 থেকে 12% পর্যন্ত বিশাল শুল্ক বা ইম্পোর্ট ডিউটি চাপানো হতো। এর সোজা অর্থ হলো, ভারত থেকে 100 টাকার কোনো উন্নত মানের পোশাক যদি লন্ডনে পৌঁছাতো, তবে তার দাম শুল্কের কারণে 112 টাকা হয়ে যেত। আর একই মানের পোশাক বাংলাদেশ বা পাকিস্তান থেকে গেলে তার দাম 100 টাকায় থাকতো। শুধুমাত্র এই শুল্কের পার্থক্যের কারণেই গুণমান এবং উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও যুক্তরাজ্যের টেক্সটাইল মার্কেটে ভারতের মার্কেট শেয়ার আটকে ছিল মাত্র 6.5%-এর আশপাশে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ 15 থেকে 22% মার্কেট দখল করে রেখেছিল। এমনকি পাকিস্তানের মার্কেট শেয়ারও ভারতের থেকে বেশি, প্রায় 6.8%-এ পৌঁছে গেছিল। তুরস্কের হাতে ছিল 8.5%। 1 নম্বর স্থানটি স্বভাবতই চীনের দখলে ছিল। কিন্তু ভারত সরকারের লাগাতার কূটনীতি এবং শক্তিশালী ফরেন পলিসির কারণে এই সম্পূর্ণ গেম প্লে এবার বদলাতে চলেছে। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দ্য ইকোনমিক টাইমসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, ইন্ডিয়া ইউকে সিইটিএ টু হেল্প টেক্সটাইল এক্সপোর্টার্স ডাবল, ইউকে মার্কেট শেয়ার টু 12% ইন 3 to 5 years। অর্থাৎ ভারত এবং ইউকের মধ্যে এই সিইটিএ বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট বাস্তবায়িত হওয়ার ফলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে যুক্তরাজ্যের টেক্সটাইল বাজারে ভারতের অংশীদারি দ্বিগুণ হয়ে 12% পৌঁছাতে চলেছে। আপনারা হেডলাইনটা শুনলেন, এবার এর ভেতরের জিওপলিটিক্যাল অর্থটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই চুক্তির ফলে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটতে চলেছে তা হলো জিরো ডিউটি অ্যাক্সেস। অর্থাৎ এবার থেকে ভারতীয় টেক্সটাইল এবং অ্যাপারেল পণ্যগুলো যুক্তরাজ্যের বাজারে ঢুকবে কোনো রকম অতিরিক্ত শুল্ক ছাড়াই। এতদিন যে 8 থেকে 12%-এর বোঝা ভারতের ঘাড়ে চাপানো ছিল, তা সম্পূর্ণ মুছে ফেলা হচ্ছে।
এর ফলে প্রথমবারের মতো ভারত তার প্রতিযোগী রাষ্ট্রগুলো যেমন চীন, বাংলাদেশ বা পাকিস্তানের সাথে সম্পূর্ণ সমান্তরাল একটি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে চলেছে। আর যখনই যুদ্ধক্ষেত্র সমান হয় তখন ভারতের উৎপাদন ক্ষমতা এবং কোয়ালিটির সামনে দাঁড়ানোর ক্ষমতা এই দেশগুলোর নেই। টেক্সপ্রোসিলের চেয়ারম্যান বিজয় আগরওয়াল নিজে এই বিষয়টিকে নিশ্চিত করেছে। বর্তমানে আমরা যুক্তরাজ্যের সাথে গার্মেন্টস এবং হোম টেক্সটাইলে প্রায় $1.9 বিলিয়ন ব্যবসা করি, যা আগামী মাত্র 3 বছরের মধ্যে লাফিয়ে $3 বিলিয়ন গণ্ডি পার করতে চলেছে। প্রখ্যাত রেটিং এজেন্সি ICRA বা ইকরা জানিয়েছে আগামী 5 বছরে আমাদের টেক্সটাইল এক্সপোর্ট 13% CAGR বা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটের সাথে বৃদ্ধি পাবে। এবার আসুন স্ক্রিনে দেখানো এই দ্বিতীয় নিউজ আর্টিকেলটির দিকে নজর দিই। মানি কন্ট্রোলের এই আর্টিকেলের হেডলাইনে সরাসরি বলা হচ্ছে, বাংলাদেশ পাকিস্তান মে বি অ্যালং দ্য বিগেস্ট লুজার ফ্রম ইন্দো ইউকে FTA, অর্থাৎ ভারত ইউকে মুক্ত বাণিজ্য চুক্তির ফলে সবচেয়ে বড় পরাজয় বা ক্ষতির সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ এবং পাকিস্তান। কেন এই কথা বলা হচ্ছে? আসুন এর পেছনের নিরেট অর্থনীতি এবং সাপ্লাই চেন অ্যানালিসিসটা একটু বুঝে নিই। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো তাদের রেডিমেড গার্মেন্টস বা RMG সেক্টর। কিন্তু এই সেক্টরের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? কাঁচামাল বা র মেটেরিয়াল। বাংলাদেশ পোশাক তৈরি করতে পারে ঠিকই, কিন্তু সেই পোশাক তৈরির সুতো, তুলো এবং অন্যান্য কাঁচামালের জন্য তারা সরাসরি ভারত এবং অন্যান্য কয়েকটি দেশের উপর নির্ভরশীল। এতদিন তারা একটা সুবিধা পাচ্ছিল, কাঁচামাল ভারত থেকে কিনে পোশাক বানিয়ে যুক্তরাজ্যের বাজারে ডিউটি ফ্রি স্ট্যাটাসের সুবিধা নিয়ে সস্তায় বিক্রি করে দিত। অঙ্কের হিসাবে বাংলাদেশের যে পণ্য ইউকেতে 880 টাকায় পৌঁছাতো, ভারতকে ডিউটির কারণে সেই একই পণ্য বিক্রি করতে হতো 1000 টাকায়। কিন্তু 15ই জুলাইয়ের পর থেকে খেলা ঘুরে যাবে। ভারতের কাছে এখন 0% ডিউটি অ্যাক্সেস থাকবে। এর সাথে ভারতের কাছে রয়েছে নিজস্ব র মেটেরিয়াল বা কাঁচামাল, নিজস্ব বিশাল পরিকাঠামো এবং সস্তা শ্রম। ভারত যখন নিজের কাঁচামাল দিয়ে নিজেই দেশের পোশাক বানিয়ে বিনা শুল্কে যুক্তরাজ্যের বাজারে বিক্রি করবে, তখন বাংলাদেশের পক্ষে ভারতের প্রাইস পয়েন্টের সাথে পাল্লা দেওয়া গাণিতিকভাবে অসম্ভব হয়ে দাঁড়াবে। বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে চুক্তির কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের অন্তত $300 মিলিয়ন মূল্যের এক্সপোর্ট সরাসরি ঝুঁকির মুখে পড়বে। বিশেষ করে তাদের নিটওয়্যার এবং ডেনিম সেক্টরে ধস নামতে চলেছে। যুক্তরাজ্যের বড় বড় কোম্পানি যেমন প্রাইমার্ক, মার্কস অ্যান্ড স্পেন্সার, টেস্কো এবং নেক্সট PLC, যাদের নিজস্ব কোনো উৎপাদন ক্ষমতা নেই এবং যারা পুরোপুরি বাংলাদেশ বা চীনের উপর নির্ভরশীল ছিল, তারা এখন সরাসরি ভারতের দিকে ঝুঁকতে শুরু করবে। কারণ বাণিজ্যের দুনিয়ায় রিলায়েবিলিটি এবং কস্ট এফেক্টিভনেসই শেষ কথা বলে। বাংলাদেশের পর এবার আসা যাক আমাদের আর এক প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের কথায়। পাকিস্তানের অবস্থাকে বর্তমানে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি ছাড়া আর কিছুই বলা যায় না। যুক্তরাজ্যের বাজারে পাকিস্তান প্রধানত রাজত্ব করত হোম টেক্সটাইল সেক্টরে, অর্থাৎ বেডশিট, টাওয়েল, কিচেন ফেব্রিক বা বাথরুম ফেব্রিকে। তাদেরও প্রধান হাতিয়ার ছিল এই ডিউটি ফ্রি স্ট্যাটাস বা GSP+ সুবিধা। কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা বর্তমানে এতটাই শোচনীয় যে তাদের সাপ্লাই চেনে চরম অস্থিরতা দেখা দিয়েছে। দেশে বিদ্যুতের দাম আকাশছোঁয়া, এনার্জি কস্ট অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি ক্রেতারা তাদের ওপর থেকে ভরসা হারাচ্ছে। এই দুর্বলতম মুহূর্তে যখন ভারত জিরো ডিউটি অ্যাক্সেস নিয়ে যুক্তরাজ্যের বাজারে প্রবেশ করবে, তখন পাকিস্তানের কফিনের শেষ পেরেকটি পোতা হবে। অ্যানালিস্টদের মতে শুধুমাত্র এই চুক্তির কারণেই পাকিস্তানের টেক্সটাইল এক্সপোর্টারদের প্রায় $38.5 মিলিয়ন সরাসরি লোকসান হতে চলেছে। তবে পাকিস্তানের ধাক্কা এখানে শেষ নয়। টেক্সটাইলের পাশাপাশি আরেকটি বড় সেক্টর হলো বাসমতি চাল। যুক্তরাজ্যের বাসমতি চালের বাজারে ভারত এমনিতেই একজন ডমিনেন্ট প্লেয়ার, কিন্তু পাকিস্তানের কিছু নির্দিষ্ট চাল শুল্কমুক্ত হওয়ার কারণে তারা একটু সুবিধা পেত। এবার এই FTA ফলে ভারত এখন চাল রপ্তানিতেও ট্যারিফ ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। এখন পাকিস্তানের যে সামান্য প্রাইস কম্পিটিটিভনেস বা দামের লড়াই করার ক্ষমতা বেঁচেছিল, সেটাও চিরতরে সমাপ্ত হয়ে যাবে। আন্তর্জাতিক বাণিজ্যে যখন কোনো দেশ তার কোর এক্সপোর্ট কমোডিটিতে ধাক্কা খায়, তখন তার ফরেন রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে সরাসরি টান পড়ে। এমনিতেই পাকিস্তানের ফরেন রিজার্ভ তলানিতে, তার উপর
এই এক্সপোর্ট মার্কেট ধ্বংস হয়ে গেলে তাদের অর্থনীতি কোন খাদের কিনারায় গিয়ে দাঁড়াবে তা জিওপলিটিক্স নিয়ে যারা চর্চা করেন তারা খুব ভালো করেই বুঝতে পারছেন। বন্ধুরা, স্ক্রিনে এই তৃতীয় আর্টিকেলটি দেখুন। এখানে স্পষ্ট উল্লেখ করা হচ্ছে জিরো ট্যারিফ এফটি এর মাধ্যমে ভারত কিভাবে পুরো মার্কেট দখল করতে চলেছে। তবে এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ এবং পাকিস্তানের কথা সবাই বলছে, কিন্তু একজন হিডেন লুজার বা গুপ্ত পরাজিত প্লেয়ার আছে যার কথা অনেকেই খেয়াল করছে না, আর সেই দেশটি হলো তুরস্ক বা টার্কি। তুরস্ক সরাসরি নয়, বরং অত্যন্ত ইনডাইরেক্ট বা পরোক্ষভাবে এই চুক্তির ফলে বিশাল মার্কেট শেয়ার হারাতে চলেছে। এর পেছনের জিওপলিটিক্যাল মেকানিজমটা বোঝা খুব জরুরি। ইউরোপীয় ইউনিয়নের সাথে তুরস্কের কাস্টমস ইউনিয়ন চুক্তি রয়েছে। এর মানে হলো ইউরোপের ভেতরে বাণিজ্যের ক্ষেত্রে তারা কিছু সুবিধা পায়, কিন্তু ভারতের সাথে যুক্তরাজ্যের চুক্তির ফলে যে জটিলতা তৈরি হবে তা হলো যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের অংশ না হলেও তুরস্ককে তাদের নিয়মানুযায়ী ইউরোপের বাজারে ভারতীয় পণ্য প্রবেশের অনুমতি দিতে হবে, কিন্তু বিনিময়ে তুরস্ক ভারতীয় বাজারে কোনো পারস্পরিক প্রবেশাধিকার বা রিসিপ্রোকাল অ্যাক্সেস পাবে না। অর্থাৎ ভারতের সস্তা এবং উন্নত মানের কাঁচামাল বা ইন্টারমিডিয়েট পণ্যগুলো তুরস্কে প্রবেশ করবে এবং তুরস্কের যে পণ্যগুলো যুক্তরাজ্যে রপ্তানি হবে তার মধ্যে ভারতীয় উপাদানের উপস্থিতি বাড়বে। এর ফলে তুরস্কের নিজস্ব লোকাল ম্যানুফ্যাকচারাররা মার খাবে এবং তুরস্কের এক্সপোর্টের ছদ্মবেশে আসলে ভারতেরই পরোক্ষে লাভ হবে। আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে একে বলা হয় ভ্যালু চেইন ডমিনেন্স, আর ভারত সরকার ঠিক এই পয়েন্টটাতেই মাস্টার স্ট্রোক দিয়েছে। এই সম্পূর্ণ এফটি এর ফলে ভারতের ভেতরে কি বিশাল পরিবর্তন আসতে চলেছে, এবার সেই ডেটার দিকে নজর দেওয়া যাক। ভারতের টেক্সটাইল সেক্টর কোনো একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয়, এটা সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা একটি বিশাল নেটওয়ার্ক। যখন এই চুক্তি পুরোপুরি ইমপ্লিমেন্ট হবে তখন ভারতের নির্দিষ্ট কিছু ক্লাস্টার বা অঞ্চলে রীতিমতো অর্থের বন্যা বয়ে যাবে। যদি আমরা ক্লাস্টার বা স্টেট ওয়াইজ অ্যানালিসিস করি তাহলে দেখব তামিলনাড়ুর তিরুপুর অঞ্চল, যা এমনিতেই ভারতের নিটওয়্যারের রাজধানী, তারা যুক্তরাজ্যের মার্কেট থেকে সবচেয়ে বড় অর্ডারগুলো পেতে চলেছে। গুজরাটের সুরাট, যা সিনথেটিক টেক্সটাইল এবং ফেব্রিকের জন্য বিখ্যাত, তাদের সামনে এক অভূতপূর্ব সুযোগ খুলে যাবে। পাঞ্জাবের লুধিয়ানা হোসিয়ারি বা শীতবস্ত্র রপ্তানিতে বিশাল বেনিফিট পাবে। উত্তরপ্রদেশের নয়ডা এবং গ্রেটার নয়ডা অ্যাপারেল সেক্টরে, হরিয়ানার গুরগাঁও গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে এবং পানিপথ হোম টেক্সটাইল বা বেডশিট পর্দা তৈরিতে সরাসরি পাকিস্তান এবং বাংলাদেশের মার্কেট শেয়ার ছিনিয়ে নেবে। এছাড়া তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং কারুর এবং গুজরাটের আহমেদাবাদ কটন ও ডেনিম সেক্টরে সরাসরি লাভবান হবে। সবচেয়ে বড় কথা হলো টেকনিক্যাল টেক্সটাইল। এটি এমন একটি আধুনিক সেক্টর যেখানে প্রফিট মার্জিন সবচেয়ে বেশি থাকে। ইন্ডাস্ট্রিয়াল ফেব্রিক, অটোমেটিভ টেক্সটাইল বা মেডিকেল সেক্টরের মতো হাই এন্ড পণ্যগুলোতে ভারত এবার একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারবে। এই খবরের প্রভাব কিন্তু ইতিমধ্যেই ভারতের শেয়ার বাজারে পড়তে শুরু করেছে। যারা মার্কেট ফলো করেন তারা খেয়াল রাখবেন গোকুলদাস এক্সপোর্টস, ওয়েলস্পান লিভিং এবং কেপিআর মিলের মতো এক্সপোর্ট ভিত্তিক টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ারের দাম ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করেছে। চুক্তি তো এখনও পুরোপুরি ইমপ্লিমেন্ট হয়নি, তার আগেই যদি এই অবস্থা হয় তবে 2026 সালের 15 জুলাইয়ের পর যখন এই চুক্তির আসল ফল ভারতের ইকোনমিতে ঢুকতে শুরু করবে তখন এই কোম্পানিগুলোর রেভিনিউ এবং ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কোন উচ্চতায় পৌঁছাবে তা সহজেই অনুমান করা যায়। বন্ধুরা, আজকের এই বিস্তারিত বিশ্লেষণ থেকে একটি বিষয় জলের মতো পরিষ্কার: জিওপলিটিক্স বা আন্তর্জাতিক সম্পর্ক কখনোই ইমোশন বা আবেগের ওপর ভর দিয়ে চলে না, এটি চলে জাতীয় স্বার্থ এবং অর্থনীতির ওপর। ভারত ইউকে মুক্ত বাণিজ্য চুক্তি শুধুমাত্র একটি ব্যবসায়ের চুক্তি নয়, এটি গ্লোবাল মঞ্চে ভারতের একটি শক্তিশালী স্ট্র্যাটেজিক মুভ। চীন যখন নিজেদের অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্থরতা বা ইকোনমিক স্লোডাউনের সাথে লড়ছে এবং পশ্চিমা বিশ্ব যখন চায়না +1 স্ট্র্যাটেজির মাধ্যমে চীন থেকে তাদের ম্যানুফ্যাকচারিং বেস সরাতে চাইছে, ঠিক সেই মোক্ষম সময়ে ভারত সরকার এই চুক্তি স্বাক্ষর করে বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চাইল। বার্তাটি হলো গ্লোবাল সাপ্লাই চেনের নতুন ভরকেন্দ্র এখন ভারত। বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলো এতদিন যে জিওপলিটিক্যাল ডিভিডেন্ড উপভোগ করছিল তা
মূলত ভারতের নিজস্ব নীতির অভাব এবং উচ্চ শুল্কের কারণেই টিকে ছিল। কিন্তু ভারত যখন তার নিজস্ব শক্তির উপর ভর করে লেভেল প্লেইং ফিল্ডে নেমেছে, তখন এই দেশগুলোর অর্থনীতির আসল কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। আগামী দিনগুলোতে গ্লোবাল ট্রেড পলিটিক্সে এমন আরও অনেক বড় পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি প্রভাব ফেলবে আমাদের দেশের অর্থনীতিতে। আর সেই সমস্ত খবরের নিখুঁত, নিরপেক্ষ এবং ডেটাভিত্তিক বিশ্লেষণ আমি আপনাদের সামনে এভাবেই নিয়ে আসব। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ভারত সরকারের এই এফটিএ চুক্তি কি সত্যিই গ্লোবাল মার্কেটে ভারতের একাধিপত্য কায়েম করতে পারবে? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, যারা জিওপলিটিক্স নিয়ে জানতে ইচ্ছুক। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল ডিকোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।